বাংলাদেশের জার্নালিজম তো সত্যিকার অর্থে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে অনেক বেশি মানে গভর্নমেন্ট দ্বারা রেগুলেটেড ছিল। সেই জায়গা থেকে আমরা আসলে বের হতে চাচ্ছি। সেই বের হওয়ার জন্য আমরা যেই সময়টাকে আমাদের এই গভর্নমেন্টের 11 মাস হলো, 11 মাসে আমরা চাচ্ছি যে এমন একটা ভাইব্রেন্ট প্রেস ফ্রিডমের জায়গা তৈরি হোক যেখানে সবাই তার জার্নালিজমটা করতে পারবে। অবশ্যই সেটা ইথিক্যালি গ্রাউন্ডেড হতে হবে, কিন্তু এটা করতে যে যেগুলো আমরা অবস্ট্যাকল ফেস করছি বা আমরা অলরেডি সেগুলো আমরা সব যে আমরা সরাতে পারছি সেটা আমি বলবো না, বাট আমি মনে করি যে মেজর কাজগুলো কিন্তু হয়ে গেছে। প্রথম কাজটা কি ছিল, যে ডিজিটাল সিকিউরিটি একটা ছিল, হলো আমাদের একদম মাথার উপর একটা খড়গ হিসাবে ছিল, যার মাধ্যমে যাকে ইউজ করে আপনি দেখেন একটা হিসাবে এসছে 7,000-এর বেশি কেস করা হয়েছে। এবং এটা মেন টার্গেটটা ছিল হলো মেন ইস্যুগুলোই ছিল ফ্রিডম অফ স্পিচকে ব্যাহত করা। বাংলাদেশের শেখ হাসিনার আমলে আপনার মানুষের যেহেতু মেইন স্ট্রিম মিডিয়াতে তারা কথা বলতে পারতো না অনেক ক্ষেত্রেই, সেই জন্য ফেসবুক আমি অন্যান্য মিডিয়া আমি পরে দিলাম, ইউটিউব একটু পরে এসছে, ফেসবুক বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া এমাজ করেছে যে সবার ভয়েসটাকে কন্টেন্ট করার একটা ভেহিকল বা মিডিয়াম হিসাবে এমার্জ করেছে। তো সেইটাকে কার্ভ করার জন্য, সেইটাকে কন্ট্রোল করার জন্যই আসলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং পরে যেটা নাম ওরা দেয় যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এটা আসে। আমরা প্রথম যে কাজটা করেছি এই পুরো যে অ্যাক্টটাকে আমরা বাদ দিয়েছি, নতুন অ্যাক্ট এসছে এবং নতুন অ্যাক্ট করার ক্ষেত্রে প্রথমে অনেকে কথা বলেছেন, আমরা প্রত্যেকটা গ্রুপের সাথে কথা বলেছি এবং এটা কনসালটেশন করে যেটা এসছে আমরা মনে করি যে এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, সবাই মতামত দিয়েছেন এবং এটা আমরা মনে করি না যে এটার মাধ্যমে কেউ অন্তত কোনো গ্রুপ বলতে পারবে যে তার প্রেস ফ্রিডমে আমরা এফেক্ট করছি। কিন্তু বাংলাদেশের তো শুধুমাত্র ল না, আরো অনেকভাবেই তো মানুষের মুখ বন্ধ করা হয়েছে। আমার মনে আছে আমি যখন এএফপিতে ছিলাম তখন এই খায়রুল আনোয়ার ভাইয়ের ওইখানে যেতাম, মুকুল ভাইয়ের ওইখানে যেতাম। মুকুল ভাই প্রায় বলতেন যে এটা করতে পারতেছি না, ওইটা করতে পারতেছি না, এটা লাইভ দিলে ডিজিএফআই থেকে ফোন আসে, ওইখান থেকে দিলে ওরা লোক পাঠিয়ে দেয়। এটা ছিল নিত্য নৈমিত্তিক ওনার গল্প, একদিন না, এটা প্রায় আমি ওনার এখানে যেতাম, চা খেতাম, ওনাদের চাটা ভালো ছিল, উনি প্রায় এই গল্পগুলো করতেন। তো আপনারা দেখেন আমরা 11 মাসে আমরা চেষ্টা করেছি এবং আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সিক্রেট এজেন্সি, কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সি যেন কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে, কাউকে বা কোনো সাংবাদিককে একটা যেন ফোন না করে। যদি কেউ ভুল তথ্য দেয়, কেউ অপতথ্য দেয়, সেটা সরকারের একটা মেকানিজম আছে, সরকার সেটা দেখবে। আমরা বলবো, আমি একজনকে বলিও যে আপনার এই নিউজটা ভুল আছে, আপনি এই জিনিসটা ঠিক মতো দিচ্ছেন না। কিন্তু এই যে আগে যেটা ছিল যে আপনি সিক্রেট এজেন্সি দিয়ে একটা ভয়ের সংস্কৃতি করে আপনাকে মুখটারে বন্ধ করা, এটা কিন্তু আমি বলবো যে আমরা এটা করতে পেরেছি। আপনারা যদি তারপরেও কেউ যদি কোনো থ্রেট পান, আমি আবার আপনাদেরকে বলি আমাদেরকে জানাবেন। আবারও বলি, কেননা এই জিনিসটা তো আর এমন না যে এই আগে কয়দিন হয় নাই যে নতুন করে আবার হবে না, বা দুই একটা হয়ও নাই, আমি তো ওই গ্যারান্টি, কেউ হয়তো আমাকে বলছেন না। আমরা চাই আপনারা এই বিষয়ে সোচ্চার হন, এটা আপনাদের জন্যই। সামনে আরেকটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখনও যাতে আপনি এই ফ্রিডমটা এনজয় করেন, যে আপনি যে রিপোর্টের জন্য আপনাকে কেউ ফোন দিবেন। আপনি ভুল করতেই পারি, আমি জার্নালিস্ট হলে ভুল করাটা এটা আমার স্বাভাবিক। আমি এটার জন্য রিজয়েন্ডার দিবে, আমি ওইটাকে রিজয়েন্ডারকে দেখবো যে আমার এটা ভুলটা ঠিক, আমি কি আসলে ভুল করেছি কিনা। আমি ভুল করলে আমি এটা জানাবো যে আমি ভুল করেছি, এই যে আমি এটার রেকটিফিকেশন দিয়েছি বা আমি। কিন্তু কারো এসে থ্রেড দিয়ে আপনার একটা নিউজ নামিয়ে ফেলা, আপনাকে থ্রেড দেওয়া, আপনাকে গুম করে ফেলা, আপনার উৎপল দাসের কথা মনে আছে, উনি একটা পোস্ট দিয়েছেন, কতদিনের জন্য উনি নাই।
মুবাশশার আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টের গুম হয়ে গেছেন, কাজল ফটোগ্রাফার কাজল গুম হয়ে গেছেন। আমরা তো সেটা রিপিট চাই না, এবং আমরা চাই যে আপনারা এই বিষয়গুলো বারবার লেখেন। এই জন্য বারবার লেখেন, সেটা আমার নিজের ফ্রিডমের জন্য। আজকে আমি লিখলে আমি এম্পাওয়ার্ড হব, আর একটা সাংবাদিক এম্পাওয়ার্ড হবে, যাতে এই যে ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা যাতে রিপিট না হয়, নেভার এগেন, আবার যেন এটা না হয়, সেই জায়গাটাতে। আর একটা হচ্ছে যে এটা তো সিক্রেট এজেন্সি বা অ্যাডমিনিস্ট্রেটিভ, অনেক ক্ষেত্রে আমরা সেই সময় শুনেছি যে একটা মিনিস্টার ফোন দিয়েছেন, এই তুমি এইটা সরাও না কেন। একটা ছেলে আছে কি হাসান জাভেদ নামে একটা ছেলে, সে এখন ইউকেতে আছে, তাকে ফোন দিয়ে তার চাকরিটা খেয়ে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে সে এই রেলওয়ে মিনিস্টারের সাথে একটা হাসান মাহমুদের একটা ছবি ছিল, রেলওয়ে মিনিস্টারের সাথে একটা বিদেশি এম্বাসির এক অ্যাম্বাসাডারের ছবি ছিল। এই ছবিতে রেলওয়ে মিনিস্টারকে একটু কাচুমচু দেখা যাচ্ছে। ওই একটা ছবি সে ফেসবুকে পোস্ট করেছে, এবং ছবিটা যে সে নিয়েছে তাও না, ছবিটা ডিস্ট্রিবিউট করা। ওই কারণে তার যে চাকরি যায়, তুমি বিএনপি জামাতের দালাল, তার চাকরি চলে যাচ্ছে। এই কাজগুলো মানে আগে অ্যাডমিনিস্ট্রেটিভ হইতে, আগে যেমন ধরেন একটা পিএম অফিসের একজন একটা ডেপুটি প্রেস সেক্রেটারি মনস্টার ছিলেন, এবং ওনার জন্য এটা করা যাবে না, এটা করা যাবে না। আমরা তো সেই জায়গায় যেতে চাই না। আমরা চাই বাংলাদেশে প্রেস ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজড হোক। একটা ছেলে এসে যেন বলতে পারে যে না, উইদাউট ফেয়ার সে একটা স্টোরি পার্সিউ করতে পারে, একটা স্টোরিকে সে অনেকভাবে দেখতে পারে। আমাদের তো সত্যিকার অর্থে গত 15 বছর না, অনেক আমাদের তো অনেক অনেক পুরনো অনেক সমস্যা আছে, সবগুলো সে যেন নতুন করে দেখতে পারে, কোনো ভয়ের কোনো পরিবেশ না থাকতে পারে। তো এই জায়গাটা আমরা, এটা একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। আর একটা হচ্ছে যে সোশ্যাল বিজনেস প্রেশার, যিনি মালিক তাকে সোশ্যালি প্রেশার দেওয়া। এরা মালিক তো অনেক ক্ষেত্রেই তো নিউজ মিডিয়াটা নিয়ে আসছেন তার বিজনেস ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করার জন্য। তো তাকে ম্যানিপুলেট করাটা তো ইজি, তাকে বলা এই আপনার রিপোর্টার কি করতেছে তো দেখেন, উনি তো মানতে বাধ্য, কারণ ওনার না হলে বিজনেস ইন্টারেস্টটা এফেক্টেড হয়। এই তিনটা বিষয়, অ্যাডমিনিস্ট্রেটিভ, লিগাল যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এবং আরেকটা হচ্ছে হলো সিক্রেট এজেন্সি গুলো দিয়ে থ্রেট দেওয়া, এই তিনটা জায়গায় কিন্তু এই গভর্নমেন্ট আমি বলতে পারি মিনিমামও কোনো ইন্টারফারেন্স করছে না। মিনিমামও আমরা বলতে পারবেন না ইয়ে। তো আমরা কিছু কিছু বিষয়ে বারবার বলছি, আপনি আমি আমার স্পিচে শুনেছেন, আমরা বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এই টিভি মিডিয়া বলেন আর নিউজ মিডিয়া বলেন, তাদের কিন্তু ফেইলুর ছিল গত শেখ হাসিনার 15.5 বছরে। এখন আপনি এই ফেইলুরটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? এই ফেইলুরের জন্য সত্যিকার অর্থে আমরা নিজেরাও ভাবছি এটা নিয়ে, তো কারণ এইটা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলছেন। ইচ টাইম আপনি যখনই আর আবার নতুন করে ফেইলুর হয়, তখন ওই মেমোরিটা অনেকে চাঙ্গা দিয়ে উঠে, এবং চাঙ্গা দিলে অনেকে প্রোটেস্ট করেন, অনেকে মার্চ করতে চান, আপনারা তখন আবার অনেকে বলেন যে মব তৈরি হচ্ছে। কিন্তু কথা হলো যারা ওই সময় 15.5 বছরে যারা এফেক্টেড হয়েছে, তার এই প্রোটেস্ট করার তো রাইট আছে, তার তো অ্যাগ্রিভড হওয়ার রাইট আছে। আপনি তো তাকে তার সিভিল লিবার্টি আপনি ডিনাই করেছেন, তার এজেন্সিটা আপনি কেড়ে নিয়েছিলেন। তো সেই যে আপনি 15.5 বছরে যেই জার্নালিস্টিক ফেইলুর হলো, সেটা কি আমরা সত্যিকার অর্থে সিনসিয়ারলি কেউ অ্যাড্রেস করার চেষ্টা করেছি? আমাদের কোনো পত্রিকা, কোনো টিভি স্টেশন বলেছে যে ওকে, আমি গত 15.5 বছরে আমার এই মেজর ইভেন্ট হয়েছিল? কি কি মেজর ইভেন্ট? আমাদের 2014 সালের ইলেকশন হয়েছে, একটা কন্ট্রোভার্সিয়াল ইলেকশন। 2018 সালের নৈশ ইলেকশন হয়েছে। 2024 সালের একটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড একটা রিগড ইলেকশন হয়েছে। আমাদের 2013 সালের শাপলা হত্যাকাণ্ড হয়েছে, মাওলানা সাইদির ভার্ডিকের সময় একটা মেজর কিলিং হয়েছে, তারপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে 3000-এর মতো। আপনার বিএনপি, যেটা বিএনপি বারবার বলছে, তাদের 60 লক্ষ কর্মীকে ফেক কেস দেওয়া হয়েছে। তারপরে আপনার গুম হয়েছে 3000-এর মতো। এই যে বড় বড় ইস্যুগুলো যে ছিল, হ্যাঁ, সেই ইস্যুগুলোর ক্ষেত্রে আসলে আমি অ্যাজ এ নিউজ আউটলেট আমি কি সত্যিকার অর্থে সিনসিয়ারলি জার্নালিজম করেছি কিনা?
আজকে যে অনেকে এটা নিয়ে প্রোটেস্ট করছেন যে এই ইয়ের দোষর আপনাকে বলছেন বা ইয়েকে বলছেন, এটার কারণ তো ওই ফেলুরের কারণে। ওই সময় আমরা কি অনেস্টলি যে রিপোর্ট গুলো হয়েছে সেই বিষয়ে আমার রিফ্লেকশনটা কি, আমি কি আমরা যে রিপোর্ট গুলো করেছি আমরা তো সেলফ অডিট করি নাই। এটা বাইরে হয়, বাইরে প্রচুর হয়, যেন আমার ভুল হয়েছে। আমেরিকার অনেক জার্নালিস্ট, অনেক প্রতিষ্ঠান, যে পুলিৎজারের নাম শুনেন, পুলিৎজার হচ্ছে আমেরিকার ওই যে স্প্যানিশ ওয়ার, যেটা দিয়ে আমেরিকা ফিলিপিন্সকে দখল করে নিয়েছিল সেই 1903-তে, তার জার্নালিজমের কারণে সে ওই সম্মতি উৎপাদন করেছিল এই যুদ্ধে যাওয়ার জন্য। এবং সেই দেখেন 2003 সালে দেখেন নিউ ইয়র্ক টাইমস সহ কত পত্রিকা সম্মতি উৎপাদন করেছে যাতে ইউএস ইরাককে অ্যাটাক করে। ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন ছিল না, কিন্তু এমন ভাবে রিপোর্ট করেছে মনে হচ্ছে ছিল। এবং তার যেহেতু পাবলিক অপিনিয়নে তার একটা রোল আছে শেপ করার ক্ষেত্রে, সেই পাবলিক অপিনিয়নের কারণে সে এই রিপোর্টগুলো তাকে ইউজ করা হয়েছে হয়তো বা। এবং দু একজন জার্নালিজমের এই যে জুডিথ মিলার, এদের এগেনস্টে তো অ্যাকশন নেওয়া হয়েছে। এখন আপনি গত 15 বছরের যে জার্নালিজম, সেটা নিয়ে কিন্তু আমরা কোনো আলাপই করছি না। সেটা নিয়ে আমার মনে হয় যে অনেস্ট আলাপ পাওয়া উচিত। সেটা নিয়ে আমরা যেটা করছি, আমরা ইউএন কে লিখছি, ইউএন কে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন, দেশ দেখুক যে কি ধরনের জার্নালিজম হয়েছে। মানে ওই জায়গাটা অ্যাড্রেস করাটা খুবই ক্রুশিয়াল। তাহলে হবে কি, বাংলাদেশে একটা জার্নালিজমের উপরে একটা ট্রাস্টের জায়গাটা তৈরি হবে, যে না আমরা সামনে নতুন শুরু করতে পারবো। যে আমরা ওই ফেলুরটা হচ্ছে, আচ্ছা ফেলুরের চ্যাপ্টারটা আমরা এটা সেলফ অডিট করলাম, এটা শেষ, এখন নতুন শুরু করি। এটা সবার জন্য উন্নত। মানে যে ছেলেটা নতুন জার্নালিজম ক্যারিয়ার নিবে, সে একটা ভিশাস অ্যাটমসফিয়ার তো সে দেখতে চায় না। আর অনেকে এই যে পলিটিক্যাল কথা, হ্যাঁ আপনার তো পলিটিক্যাল ইডিওলজি থাকতেই পারে। আমেরিকায় যারা ইয়ে করে, ফক্স তো সরাসরি ওপেনলি, আমরা ফক্স হচ্ছে রিপাবলিকান, MSNBC ওপেনলি ডেমোক্রেটিক। কিন্তু কথা হচ্ছে যে আপনি আপনার পলিটিক্যাল ইডিওলজি আপনি পারসিউ করতেই পারেন, কিন্তু কথা হচ্ছে আপনি অপতথ্য দিচ্ছেন কিনা, আপনি মিথ্যা দিচ্ছেন কিনা, আপনার তথ্যর বিকৃতি করছেন কিনা। কিন্তু আমরা ইদানিং আবার আর একটা জিনিস দেখতেছি যে যারা অপতথ্য দিচ্ছেন, মিথ্যা, একদম ডাহা মিথ্যা কথা বলছেন, তাকে আপনি প্ল্যাটফর্ম দিচ্ছেন, তাকে ডেকে এনে আপনি তার কথাগুলো, কিন্তু উনি মজায় রাখতে খুব জমাইতে পারেন, তাই ওনাকে আপনি নিয়ে আসছেন। উনি তো মিথ্যা কথা বলছেন, আপনি তাকে ইন্টারভেনও করছেন না, এই উনি একটা মিথ্যা ডাহা মিথ্যা আপনার সামনে দিয়ে বলে ফেললো। তো আপনার বড় একটা টিভি মিডিয়া, সে টিভি মিডিয়াকে সে ইউজ করে তার ভয়েসটাকে অ্যাম্পলিফাই করছে, প্ল্যাটফর্মিং দিচ্ছেন আপনি। আপনি এটা ওরে কি প্ল্যাটফর্মিং দিবেন? এটাও তো ইট ক্রিয়েটস ডিস্ট্রাস্ট। মানুষ তো সন্দেহ চোখে দেখে এই লোকটাকে কেন প্ল্যাটফর্ম দিচ্ছে। আমরা কিন্তু কাউকে বলছি না আমাকে ক্রিটিসিজম করবেন না, আমাকে অবশ্যই ক্রিটিসিজম। গভর্নমেন্টেরকে আপনি অ্যাকাউন্টেবল রাখা আপনার দায়িত্ব, এটার জন্যই মিডিয়া এসছে। আমরা যারা গভর্নমেন্টের পজিশন, আপনাকে আমার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কাজ আপনার স্ক্রুটিনাইজ করা, তাকে আমাকে অ্যাকাউন্টেবল, এটা আপনার কাজ, আমাকে ক্রিটিক করা। কথা হচ্ছে যে ওইটা করতে যে আপনি এমন ভয়েসকে আপনি প্ল্যাটফর্ম দিচ্ছেন যে যার কাজই হচ্ছে প্রতিদিন মিথ্যা কথা বলা। কত আরো অনেকে আছে না, অনেকেই তো ক্রিটিসিজম করে, আরো ভালো ট্যালেন্টেড লোক যারা প্রচুর পড়ে, তাকে এনে আপনি আমাদেরকে ক্রিটিসাইজ করান না। আমরা কোনো গভর্নমেন্ট পারফেক্ট না, কোনো গভর্নমেন্টই বলতে পারবে না যে তার 100% কাজ ঠিক হয়েছে। আমরা মিস্টেক করি, সেখান থেকে আবার শিখি, আবার আগাই। আমরা চাই প্রো পিপল পলিসি নিতে। দু একটা পিপল, আমরা এই যে আমরা জুলাইয়ের কমেমোরেশনে আমরা কয়েকটা ইভেন্ট ছিল, অনেকে প্রোটেস্ট করছেন, আমরা বাদ দিয়ে দিয়েছি। আমরা তো সবকিছু থেকে শিখি, আপনার থেকে শিখছি। আর এইটা, এই গভর্নমেন্ট তো একটা রেভলিউশনের একটা ফসল, তার তো অনেক দায় দায়িত্ব আছে, সেই দায় দায়িত্বের কাজও তাকে করতে হয়। এখানে অনেকগুলো বিষয় এসছে, কিছু কিছু জিনিস আমরা নিজেরাই পারি। প্রথম কথা হচ্ছে যে আপনি জার্নালিস্টদের বেতন, আমি বড় বড় টিভিতেও আমি শুনেছি 10-15 হাজার টাকা দেয়। এই জায়গাটা আপনি যদি ওয়েস্ট বোর্ড নিয়ে এগোতে চান, আপনি ওয়েস্ট বোর্ডে আমার মনে হয় যে আপনি একটা বড় চক্করে পড়ে যাবেন। আমরা সবাই মিলে একটা কথা বলি না যে না, বেসিক মিনিমাম ওয়েজটা আমি ঠিক করি, উপরে বড়ে যে যদি ফাহিম আহমেদ 22 লাখ টাকা পায়, পাক না, তাকে 50, উনি যদি তার
টিভিকে উনি যদি 500 কোটি টাকার বিজনেস এনে দেন, উনি 50 লাখ টাকা বেতন নেই, ঠিক না? কিন্তু যে নিচে আছেন তার তো একটা বেসিক ফ্লোর ওয়েজ থাকতে হবে, যেটা আমাদের গার্মেন্ট ভাই বোনরা, গার্মেন্টস ওয়ার্কারের যারা, তারা খুব সিরিয়াসলি এটা করতে পেরেছেন, অনেকে শহীদ হয়েছেন তাদের। কিন্তু দেখেন তারা কিন্তু এই জায়গায় কোনো ছাড় নাই, আপনি আমাকে এত টাকা নিচে আপনি আমাকে বেতন দিতে পারেন না। এটা তো আমরা যেই ছেলেটা নতুন এসছে, যে মেয়েটা নতুন আসে, সে সংসার শুরু করবে, তার জন্য তো এই জায়গাটা তো আমি করতে পারি। আপনি যদি এখন এই ওয়েস্ট বোর্ডের চক্করে পড়েন, আপনার হবে না, আমাদের সেই সময়টুকু নাই আমাদের অন্তত। কিন্তু আপনি এই জায়গাটা আপনি বলে দেন যে না, যে কোনো টিভি আসুক, যে কোনো নিউজ মিডিয়া আসুক, তার বেসিক মিনিমাম ওয়েজ হবে 30,000 টাকা, আপনি এর নিচে দিতে পারবেন না, সরি। না হলে আপনি পত্রিকা চালায়েন না, টিভি চালায়েন না, চাল বিড়ির বিজনেস করেন। যে এই জায়গাটা কিন্তু আমরা করতে পারি নাই। এখানে কি আপনাদেরও তো দায় আছে, বিডিসির দায় নাই? এটার কি ইউনিয়নের দায় নাই? এটা তো সবাই মিলে বলা উচিত। আমি যাচ্ছি, আমি সিইও অফ এ প্রতিষ্ঠান, আমি 10 লাখ টাকা বেতন নিচ্ছি, খারাপ দেখায় তো, এটা তো অরুচিকর লাগে যে আরেকটা আমার যে ছেলেটা সে 10,000 টাকা পাচ্ছে। সত্যি আমি নিজে পার্সোনালি আমার কাছে এটা ইয়ে লাগে। আপনি নিউ ইয়র্ক টাইমসে আপনি দেখেন, ওদের একটা ফ্লোর ওয়েজ আছে, একটা ছেলে একটা অ্যানুয়ালি কত 1,09,000 না $1,07,000 মতো পায়। কিন্তু আমরা তো এক্সপ্লয়েট করতেছি এই জায়গাটা। আমার মনে হয় এটা সেলফ, আপনি গভর্নমেন্টের উপরে না তাকিয়ে আপনারা একদিন আন্দোলন করেন না, একদিন দাঁড়ান সবাই সবার প্রতিষ্ঠানের সামনে, যে না, আপনি এই ফ্লোরটা, আমার যে ছেলেটা ইয়াং একটা জার্নালিজম ক্যারিয়ার শুরু করলো, তাকে প্রোটেক্ট করার জন্য আমি এই কাজটা করব। খুবই আমরা অন্যায় করছি, অনেস্টলি বললি, আমরা গভর্নমেন্টের উপর দায় চাপাচ্ছি। তো আমরা আসলে কি করছি? আমরাও তো ঠিক কাজটা করছি না। বাইরে প্রচুর, আপনি ইউএনএসকে যে রিপোর্টটা কালকে বোধহয় ওরা দিয়েছে, আপনি দেখেন ওরা খুব সেলফ রেগুলেশনের কথা বলে। আপনি খুব গভর্নমেন্টকে টেনে এনাও আসলে খুব ভালো কাজ না, আপনি যদি নিজে কিছু সেলফ রেগুলেশন করতে পারেন। গভর্নমেন্ট আপনারা খুব ম্যাজিক বুলেট দিয়ে সবকিছু করে দিতে পারবে না। ওইটা অনেক সময় আমি এমন একটা কাজ করলাম, হিতে আপনার আরো বিপরীত হলো। আমি একটা মেস পরিষ্কার করতে যে আর একটা মেস ক্রিয়েট হয়ে যেতে পারে, ইউ নেভার নো। আছে না, এমন একটা পলিসি নিলেন, দেখা গেলো একটা ভয়েসকে আমি এম্পাওয়ার করতে যে আর একটা ভয়েস কে আমি খর্ব করলাম। সেই জায়গাটা আসলে কারোই কাম্য না। এই জায়গাটা আমার মনে হয় যে ইয়ে করা উচিত। আপনারা এখানে অনেকগুলো জিনিস আসছে, আমি দেখলাম খুব সুন্দর, এই ইয়েটা ভালো। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নীতিমালা, এটা সেলফ রেগুলেটেড জিনিস। আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠান তার নিজস্ব সেলফ রেগুলেশনের জন্য আপনার সামাজিক মাধ্যমে নীতিমালা থাকতেই হবে। আপনার প্রতিষ্ঠান বলতেছে যে 44 জন পুলিশ মারা গেছে, ইয়েতে পুলিশের যে তথ্য, যে 44 জন এই জুলাই আপরাইজিং এর সময় 44 জন পুলিশ মারা গেছে। অথচ আপনার সাংবাদিক, সে প্রো আওয়ামী লীগ, সে বলে বেড়াচ্ছে 3,000 পুলিশ মারা গেছে ফেসবুকে। তাহলে কি সে কি আপনার ভয়েসটা ক্যারি করে? সে কি আপনার দ্বারা রেগুলেটেড না? আমি তাহলে কিভাবে চিনব? আপনার প্রতিষ্ঠান বলতেছে যে ঢাকা, পুরো বাংলাদেশের জেলগুলোতে 60,000 মতো লোক আছে, আপনার এই অ্যাসিস্ট্যান্ট এডিটর বলছে যে 4 লাখ লোক জেলে আছে। তা আপনি তো তাহলে কি আপনার তাহলে এডিটোরিয়াল পলিসিটা কি? সে কি আপনার এডিটোরিয়াল পলিসি মানছে না? আমরা জার্নালিস্ট, আমাদের অবশ্যই ফ্রিডম অফ প্রেস আছে, কিন্তু আমি তো ফ্রিডম অফ প্রেস এইটা গ্যারান্টি দেয় না যে আপনি মিথ্যা কথা বলবেন। আর এই যে কোনো দেশে, এটা নিউ ইয়র্ক টাইমস বলেন, আমি আপনি এই যে ডেইলি স্টারকে আমি, ওরা একবার ওদের ইয়ে চেঞ্জ করেছিল, কি যেন ফন্ট চেঞ্জ করেছে, তো আমি ফেসবুকে লিখেছি যে ডেইলি স্টার ফন্ট চেঞ্জ করেছে, কিন্তু ইট নিডস কোয়ালিটেটিভ, আরো জার্নালিজমের কোয়ালিটেটিভ চেঞ্জটা দরকার। এটা সাটল ক্রিটিসিজম ছিল আমার ফেসবুকের লেখায়। একটা ধরনের আমার বসদের কাছে রিপোর্ট করা হয়েছে, বসরা আমাকে সাথে সাথে বলেছে যে নেভার রিপিট এগেন, বিকজ ডেইলি স্টার ইজ আওয়ার ক্লায়েন্ট, তুমি এই কাজটা করতে পারো না।
আমি তখন বলছি আমার ফ্রিডম অফ, কিন্তু ফ্রিডম অফ প্রেসের এমন কি, তুমি তো আমার তো, ইউ আর এন এমপ্লয়ার। আমার ইয়েতে লেখা আছে, সোশ্যাল মিডিয়া পলিসিতে লেখা আছে যে তুমি এই এই কাজ করতে পারবা না। আমি নিউট্রালি আমি একটা কথা বলছি, সে আমি যেমন গভর্নমেন্টকে ওপেনলি তুমি ক্রিটিসাইজ, গভর্নমেন্ট একটা পলিসি নিয়ে কথা বলতে পারো, তুমি গভর্নমেন্ট এইটা বলবা ওইটা বলবা, এই সমস্ত অনেক জিনিস আপনি আমার এই সোশ্যাল মিডিয়া পলিসি আমার মনে হয় যে এটা সরকার না করার চেয়ে আমার মনে হয় প্রত্যেকটা হাউস তার নিজস্ব ওয়েতে করা উচিত, প্রত্যেকে সবারই থাকা উচিত। তার জার্নালিস্ট কি কথা বলবে, আপনার প্রত্যেকটা শব্দ, আপনাকে আপনার জার্নালিস্টের একটা শব্দ নিয়ে কিন্তু একটা গভর্নমেন্ট ভাবতে পারে তাহলে কি এই ছেলেটা যখন এরকম কথা বলতেছে তাহলে কি পুরো প্রতিষ্ঠানই কি এরকম নাকি, পুরো প্রতিষ্ঠানই কি আমার প্রতি হোস্টাইল কিনা, বা পুরো প্রতিষ্ঠানই কি এটা বিলিভ করে কিনা। এটা অনেকে মনে করেন যে আমি আই হ্যাভ লাইসেন্স টু রাইট এভরিথিং, কিন্তু আপনার তো সোশ্যাল মিডিয়া রেগুলেশন আছে, আপনি এটার বাইরে লিখতেই পারেন না। এটা সবার উচিত, বাংলাদেশে এটা নাই আমি মনে করি। যেমন ধরেন একটা চিটাং হিল ট্যাক্সের উপরে, হ্যাঁ, আপনি লিখছেন যে ইয়েকে ইউপিডিএফ এর মারা গেছে, আপনি লিখছেন এক্সট্রিমিস্ট, আরেকজন লিখছেন ইনসার্জেন্ট, আরেকজন লিখছেন হচ্ছে রেবেল। আপনি কোন শব্দটা ইউজ করবেন, আপনি কোন শব্দটা ইউজ করবেন, এটা তো আপনার পলিসিতে থাকা উচিত, নাহলে তো আপনার ইট সেন্স ভেরি মানে এমন একটা সিগন্যাল দেয় যেটা আপনার জন্য তো ঠিক না, এটা আপনার প্রতিষ্ঠানকে প্রশ্নের সম্মুখীন করে। তো এই জন্য আমার মনে হয় এই জায়গাটা আপনারা করেন, অনেক জায়গায় সেলফ রেগুলেশন আছে, আমরা আমার মনে হয় যে মেজর কাজটাই গভর্নমেন্ট করে দিয়েছে, কোনো ধরনের কোনো ইন্টারফেয়ারেন্স আমরা করতে চাই না। ওই যে রিপোর্টটা যেটা কামাল ভাই করেছেন সেটা আমরা আরো আরো বড় পরিসরে এটা নিয়ে কথা বলার সুযোগ আছে। আমরা একটা কমিটিও করে দেওয়া হয়েছে, ইউএন এরও আমরা হেল্প চাচ্ছি কিছু কিছু বিষয়ে। আমরা মনে করি বাংলাদেশের জার্নালিজমটা আরো বেটার হওয়া উচিত, আরো মানে আমরা চাই যে আপনি সত্য কথাটা সব সময় আসুক, এবং যেই লো কনফিডেন্সটা তৈরি হয়েছে জার্নালিজমের উপরে, জার্নালিস্টদের বাংলাদেশের মিডিয়া আউটলেটদের নিয়ে, সেটাও দূরীভূত হওয়া উচিত। এটা ডেমোক্রেসির জন্য খুব দরকার, একটা ভাইব্রেন্ট মিডিয়া একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসি তৈরি করে, এটা খুবই এসেনশিয়াল। এবং এই কাজটা এখন যদি আমরা না করতে পারি সামনে হয়তো এটা আরো ঝুঁকিপূর্ণ হওয়ার সমূহ আশঙ্কা আছে। আর অন্যান্য বিষয় সেটা হচ্ছে যে অনেকে বলছেন যে যারা ইউটিউবার বা যারা তাদেরকে রেগুলেট করার কথা বলছেন, আসলে আমরা কিভাবে রেগুলেট করব, তারও তো একটা ভয়েস, তাদেরকে আসলে একটা বড় একটা অ্যাসোসিয়েশনের মধ্যে আনাটা জরুরি, কিন্তু সেই জায়গাগুলো আসলে মানে এই এই বিষয়টা আপনারাও কিন্তু দেখতে পারেন, আপনারা এদের সবাইকে ডেকে একটা মানে এমন যেটা একটা নন বাইন্ডিং কিছু একটা পলিসি করে দেওয়া, যে আপনি যারা ইউটিউবে অন্তত ব্রডকাস্ট, তারাও তো এক ধরনের ব্রডকাস্ট মিডিয়া, এটা আপনাদের এক্সটেনশনেই পড়ে, আপনি তাদেরকে দূরে ঠেলে দিয়ে কিন্তু কোনো লাভ হচ্ছে না। আপনি ওদেরকে মেম্বারশিপ না দিয়ে ওদেরকে ইনভাইট করেন, করে এসে ওদের জন্য একটা পলিসি আপনারা করে দিতে পারেন। আপনারা ওই যে বিবিসি অ্যাকশন মিডিয়া আছে, এরা আছে, আপনাদেরকে অবশ্যই আমার মনে হয় যে তারা সাপোর্ট এক্সটেন্ড করবে। তো এই জায়গাটা খুবই এসেনশিয়াল, কিন্তু অনেকেই কিন্তু আপনি নিজেও আজকে বা রাজা ভাই নিজেও কালকে বলতে পারেন যে না আমি একক রিপোর্ট করব, আপনি টাকার কারণ দেখেন বের হয়ে এসছে, সে $6 মিলিয়ন তার বেতন ছিল, সেখান থেকে বের হয়ে এসে এখন নিজেই একটা ইউটিউব প্ল্যাটফর্মে সে করছে, তার নিজস্ব একটা প্ল্যাটফর্ম। ইনক্রিজিংলি এই ট্রেন্ডটা তো আরো স্পষ্ট, অনেকে বের হয়ে যাচ্ছে, অনেকে দেখতেছেন এটা ভেরি ভায়াবল একটা বিজনেস মডেল। এই জায়গাটা আমার মনে হয় যে সবারই এই যে এই ক্ষেত্রে ইউটিউবের যারা ইউটিউবার হবেন বা এই ধরনের জার্নালিজম করবেন তাদের ক্ষেত্রে রেগুলেশনটা কি হবে এটা আপনারা করতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের যদি সময় থাকে এটা নিয়ে ভাবনা চিন্তা করার বা কোনো ধরনের গাইডলাইন্স করার। আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের জার্নালিজম আমরা চাই যে আরো বেটার জায়গায় যাক।
আমরা চাই যে সবাই, আমি নিজেও তো আবার জার্নালিজমে ফিরতে হবে, আমরা চাই যেন সবাই একটা উন্নত পরিবেশে ফেয়ার ছাড়া আমরা জার্নালিজম করি। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং এইটার জন্যই আমাদের এত কাজ, আমরা কাজ করছি। আপনারা হয়তো ভাবতেছেন অনেক কিছু স্লো হয়ে গেছে, এটার কারণও কিছুটা আছে যে অনেক ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হচ্ছে যে কোন, আপনি একটু আগে বললেন যে শুধুমাত্র কনস্টিটিউশন না, কনস্টিটিউশনের আগে জুডিশিয়াল রিফর্ম, পুলিশ রিফর্ম, এন্টি করাপশন রিফর্ম, এটা নিয়েও কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা হয়েছে এবং অনেক কিছুই আমরা অলরেডি ইমপ্লিমেন্ট করেছি। আমরা সেটা সামনে প্রকাশনার মাধ্যমে জানাবো যে কোন কোন মিনিস্ট্রিতে আমরা কি কি কাজ অলরেডি করেছি। হ্যাঁ, এবং কিছু কিছু জায়গায় আমি বলবো যে অলমোস্ট ডান। যেমন ধরেন এনার্জি মিনিস্ট্রিতে যা যা নতুন নতুন কাজ ছিল, যেগুলো রিফর্ম নেওয়ার কথা ছিল, প্রত্যেকটা রিফর্ম নেওয়া হয়ে গেছে। আমরা শিক্ষার জন্য পারি নাই, কারণ শিক্ষাটা এত ভাস্ট ছিল, এই পুরো বড় একটা সেই ইয়ে করে। আর এই যে প্রায় 15টা যে কমিশন করা হলো, এটার পুরো শুধুমাত্র যে আমরাই করতে পারবো তা না, আমরা মনে করি যে আমাদের পরবর্তী যে গভর্নমেন্ট আসবেন তারাও এই প্রত্যেকটা কমিশন থেকে কমিশনগুলো নিবেন, নিয়ে স্ক্রুটিনাইজ করবেন, দেখবেন যে কোন কোনগুলো ইমপ্লিমেন্টেবল। আর এই কমিশনগুলো তো আপনাদের রিপোর্টগুলো আপনাদের হাতে আছে, আপনারা এটা নিয়ে আপনারাও পার্সু করতে পারবেন যে এই কাজগুলো করেন বাংলাদেশে। আর সরি, আরো কিছু কিছু বিষয় আছে। সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা, আমার মনে হয় এটা আপনাদের দরকার নাই। যে যার মতো সাংবাদিক, যে সংবাদপত্র, যেই প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান একটা, তার যদি ইথিক্যালি সে যদি সাউন্ড হয়, যেই আসুক না কেন, যেই রিপোর্ট করতে আসুক না কেন, সেই কিন্তু ওই ছাঁচে পড়ে যাবে। তার যদি গেট কিপিং ঠিক থাকে 3-4 স্তরের, আপনি রিপোর্ট দিয়ে আপনি যখন সে দেখবেন যে তার সোর্সিং ঠিক নাই, বলুন ভাই তোমার সোর্সিং তো ঠিক নাই। তার যদি কোর্টে সমস্যা থাকে, আপনি কোর্টে, তো যার লেখার ফ্লের আছে তাকে আসলে শিক্ষা, এটা পরবর্তীতে যে মিড লেভেলে যে সে অনেক কিছু নিতে পারে। আমার মনে হয় যে এটা মানে এত বেশি রেগুলেশন দেওয়া ঠিক না। আসুক যে কোনো লোক জার্নালিজমে আসুক, কিন্তু আপনার যদি গেট কিপিং ঠিক থাকে, এটা যে কেউ করতে পারে। আমাদের আমি এএফপি তে ছিলাম, এএফপি ওয়ার্ল্ডের লিডিং ফটো এজেন্সি, ফটোতে তাদের চেয়ে বড় কোনো এজেন্সি নাই। তো এএফপি যখন ফটোগ্রাফার সিলেক্ট করে, আমরা দেখছি যে সে কখনোই জিজ্ঞেস করে না আপনার লেখাপড়া কিরকম। সে যে আপনার যদি ডিসেন্ট লেখাপড়া থাকে এবং আপনি যদি ডিসেন্ট মানে মিনিমাম ইংরেজি লিখতে পারেন, সে খালি দেখে আপনার চোখটা আছে কিনা ছবি তোলা। তখন ডাকে যে আপনি আপনার ছবিগুলো পাঠায় দেন, আপনার 50টা ছবি পাঠায় দেন, দেখে আমরা ডিসাইড করবো আপনাকে নেওয়া যায় কিনা। আর কিছু নো ভাইবা, নো নাথিং, এই 550টা ছবিতেই বুঝে যে এই ছেলেটার মধ্যে ছবি তোলার ট্যালেন্ট আছে কিনা। ঠিক তেমনি যে ছেলেটা জার্নালিজম করবে, তাকে আসলে ম্যাট্রিক পাস বা মিনিমাম থাকলেই হয়। এরপরে তার যদি রাইটিং এর ফ্লের থাকে, আর আপনার যদি এডিটোরিয়াল পলিসি এবং গেট কিপিং এর পলিসি যদি ব্রিলিয়ান্ট থাকে, যে কেউ আসুক না কেন সে ঠিক হয়ে যাবে, বাধ্য। কারণ আপনার গেট কিপিং যদি ভুল না হয়, আপনি তার প্রতিটা, তার ইন্ট্রো ঠিক আছে কিনা, তার কোড ঠিক আছে কিনা, তার বাকি ব্যাকগ্রাউন্ডিং কনটেক্সট যে সে যেভাবে দিচ্ছে সেটা ঠিক আছে কিনা, এগুলো তো আমার মনে হয় যে এত বেশি করতে গিয়ে আমরা আর অনেক সময় অনেক বেশি, এগুলো দরকার নাই।